আমার ছাত্রছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। প্রথমেই বলি, যারা ক্লাস 7-এ উঠেছো এদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা রাখবো যে আমরা আবার সবাই খুব ভালো করে পড়াশোনা করে আমরা এই বছরটা ভালো করে পরীক্ষা দেব। আমার নাম ডক্টর সোমনাথ ভৌমিক। আমি ধনচন্দ্র সিপি হাই স্কুলের সায়েন্সের টিচার। আমি তোমাদের আজকে সায়েন্স পড়াবো। যেহেতু সায়েন্স পড়াবার আগে একটু গল্প করে নিই। আজকে সকালে নিশ্চয়ই সবাই খেয়েছো, আমিও কিন্তু সকালে ব্রেকফাস্ট করে এসেছি, ভাত খেয়ে এসেছি। তোমরাও নিশ্চয়ই কেউ ভাত খেয়েছো, কেউ রুটি খেয়েছো। তো আমরা খাবারগুলি কেন খাই? কেননা আমরা খাবার থেকে আমরা পুষ্টি পাই। আমরা কিন্তু আমাদের আগের যে ক্লাসে, সেই ক্লাসে আমরা জেনেছি যে খাদ্যের মধ্যে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং অন্যান্য খনিজ উপাদানের চাহিদা বর্তমান। এবং খাদ্যের মাধ্যমে কিন্তু এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন যা যা বললাম, এই সমস্ত চাহিদা আমরা পূরণ করি। এবং এই সমস্ত উপাদানগুলি ছাড়া কিন্তু আমাদের শরীরের পুষ্টি কোনো মতেই সম্ভব না। তাই এই সমস্ত উপাদানগুলিকে বলা হয় পোষক উপাদান। ঠিক সেরকম উদ্ভিদেরও কিন্তু আমাদের পোষণ বা পোষক প্রয়োজন। আজকে আমরা উদ্ভিদের পোষণ নিয়ে কথা বলবো। তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে উদ্ভিদের পুষ্টি। তার নাম কি তাহলে? উদ্ভিদের পুষ্টি। আজকে আমরা সেই উদ্ভিদের পুষ্টি নিয়ে কথা বলবো। এখন দেখো, উদ্ভিদ হচ্ছে এরকম এক ধরনের জীব যারা নিজের খাবার নিজেরাই বানাতে পারে। যেহেতু উদ্ভিদরা নিজের খাবার নিজেরা বানাতে পারে, তাই তাদের বলা হয় স্বভোজী জীব। আমরা কি লিখব? স্বভোজী বা অটোট্রফিক। আমি একটু লিখে তোমাদের ব্যাপারটা একটু ভেঙে বলছি তোমাদের। এখানে দেখো লেখা হয়েছে স্বভোজী। স্ব কথাটার অর্থ হচ্ছে নিজে নিজে, এবং এই যে ভোজী শব্দটা, এটা এসছে ভোজন থেকে। তাহলে যারা নিজের খাবার নিজে বানাতে পারে তাদের বলা হচ্ছে স্বভোজী। তাহলে স্বভোজী কারা? এরা হচ্ছে আমার উদ্ভিদ। অন্যদিকে যারা নিজের খাবার নিজে বানাতে পারে না তাদের বলা হচ্ছে পরভোজী। পরভোজী কারা? যেমন আমরা এই পরভোজী নিয়ে আমরা আমাদের পরবর্তী অধ্যায়গুলিতে পড়াশোনা করব। আজকে আমরা শুধুমাত্র স্বভোজী উদ্ভিদ এদের নিয়ে কথাবার্তা বলবো। এখন এই স্বভোজী যে উদ্ভিদ, এই স্বভোজী উদ্ভিদের যে পুষ্টি পদ্ধতি, তা নিয়ে কিন্তু আজকের আমাদের এই অধ্যায়টা, উদ্ভিদের পুষ্টি। এখন একটা কথা তো খুব সত্যি, আমি যখন খাবার খাবো আমার তো কিছু না কিছু কাঁচামাল দরকার। উদ্ভিদেরও পুষ্টির তো কাঁচামাল প্রয়োজন, তাই না? তো উদ্ভিদ কি করে খাবার খাবে? তো আজকে প্রথমে জানতে হবে উদ্ভিদের খাবার তৈরি করতে উদ্ভিদের কি কি কাঁচামাল প্রয়োজন। আগে প্রথমে কাঁচামালগুলি আমরা একটু জেনে নিই। প্রথম প্রয়োজন কার্বন ডাই অক্সাইড। এরপরে প্রয়োজন তার জল, আর প্রয়োজন সূর্যালোক। এবার প্রয়োজন তো লিখলাম, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, জল প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন। এই জিনিসগুলো উদ্ভিদ কোথা হতে সংগ্রহ করবে? খাবার বানাবার জন্য যদি কাঁচামাল দরকার, কাঁচামালগুলো তো সংগ্রহ করতে হবে, তাই না? কি করে সংগ্রহ করবে? এখন সেখানে যদি বলতে হয়, তোমরা কিন্তু অন্যান্য আগের চ্যাপ্টারে পড়াশোনা করেছো, পরিবেশ বা বায়ুমণ্ডল সম্বন্ধে তোমাদের ধারণা অল্প হয়েছে। তো সেখানে আমরা কি জানি যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কত আছে? 0.03% আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদ এই বায়ু থেকে এই কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করলো। এবার কি করে সংগ্রহ করবে? আচ্ছা, উদ্ভিদের পাতায় এক বিশেষ ধরনের রন্ধ্র দেখতে পাওয়া যায়। এই সমস্ত রন্ধ্রগুলিকে বলা হয় পত্ররন্ধ্র। আমি কি লিখছি? পত্ররন্ধ্র। এখন দেখো, বিজ্ঞানের
খুব সোজা কিন্তু যদি তুমি তার টার্মগুলি একটু বুঝে নিতে পারো তাহলে বিজ্ঞানটা একদম সোজা হয়ে যায়। পত্র কথার অর্থ পাতা আমরা সবাই জানি, আর রন্ধ্র কথার অর্থ হচ্ছে ছিদ্র। আসলে পাতার মধ্যে কতগুলো বিশেষ ধরনের ছিদ্র দেখতে পাওয়া যায় যাদের বলা হয় পত্ররন্ধ্র। আমি তোমাদের একটা পত্ররন্ধ্রের গঠন তোমাদের দেখাচ্ছি। একটা পত্ররন্ধ্র দেখতে এরকম হয়। এই দুটো কোষগুলিকে বলা হয় তার রক্ষী কোষ। এখন রক্ষী কোষ যখন উন্মুক্ত হবে তখন কি হলো, এই জায়গাগুলো দরজাগুলো খুলে গেল। তখন এখান দিয়ে কে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পাতার ভেতরে প্রবেশ করতে পারবে। তোমার ঘরে যেরকম দরজা খুললে কেউ প্রবেশ করতে পারে এবং দরজা বন্ধ করলে কিন্তু সে বেরোতে পারে না, ঠিক সেরকমভাবেই পত্ররন্ধ্রগুলি যখন খোলা হয় উন্মুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু পাতার মধ্যে দিয়ে গাছের শরীরে প্রবেশ করলো। তাহলে পত্ররন্ধ্র কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সঞ্চালনে, কার্বন ডাইঅক্সাইডের প্রবেশে সাহায্য করলো। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কি করে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করলো। এবার তাহলে প্রশ্ন হচ্ছে জল কি করে নেবে? হ্যাঁ, জল কি করে নেবে আমরা কি জানি? আমরা জানি যে উদ্ভিদ মাটিতে তার মূলের সাহায্যে আঁকড়ে থাকে। উদ্ভিদের মূল থেকে উদ্ভিদের একদম শীর্ষ যে শাখা বা প্রশাখা তা পর্যন্ত একটি কন্টিনিউয়াস, একটি অবিচ্ছিন্ন নালিকাতন্ত্র বর্তমান। আমরা তোমাকে ছোট্ট একটা ডেমো দিয়ে তোমাদের যদি দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করলাম এটা একটা সম্পূর্ণ উদ্ভিদ, এটা উদ্ভিদের মনে করলাম তার মূল বা তার রুট অংশটা, এবং এটা উদ্ভিদের তার শীর্ষদেশের শাখাটা, এবং এই হচ্ছে কাণ্ড। উদ্ভিদের মূল থেকে উদ্ভিদের পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন নালিকাতন্ত্র বর্তমান। এই নালিকাতন্ত্রটির নাম হচ্ছে জাইলেম। এই জাইলেমের সাহায্যে কি করে উদ্ভিদ মাটি থেকে সংগ্রহিত জল তার পাতায় গিয়ে পৌঁছায়। তাহলে আমি কি জানলাম? আমি জানলাম যে জল সংগ্রহ করে কোত্থেকে? সে মাটি হতে জল সংগ্রহ করে কিসের মাধ্যমে? তার জাইলেম নালিকাতন্ত্রর মাধ্যমে সে সংগ্রহ করে। তাহলে আমার কাছে কার্বন ডাইঅক্সাইড আমি পেয়ে গেছি, আমি জলও পেয়ে গেছি। তাহলে আমার কাছে কে বাকি রইল? সূর্যালোক। এখন সূর্যালোকের তো পর্যাপ্ত পরিমাণে আমাদের বর্তমান আছে আমাদের পরিবেশে। তাহলে এবার যদি মনে করো এইটা গাছ হয়, এখানে পত্ররন্ধ্র যদি উন্মুক্ত হয় তাহলে এই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের শরীরে প্রবেশ করলো, এই জাইলেমের মাধ্যমে জল গিয়ে এখানে পৌঁছালো, এখানে সূর্যের আলো পাতার মধ্যে পড়লো এবং এবার সে খাদ্য তৈরি করবে। এই সম্পূর্ণ ব্যাপারটা যদি আমি তোমাদের একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হতে পারে একটু দেখে নিই আমরা। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখব কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে আমাদের কি প্রয়োজন ছিল? কাঁচামাল। আমাদের প্রয়োজন ছিল জল কাঁচামাল হিসাবে। এরপরে তাহলে কি হয়েছে? খাদ্য তৈরি হয়েছে। এই খাদ্যের নাম কি? কার্বোহাইড্রেট। আমরা জানি, কিন্তু আমরা জানি যে কার্বোহাইড্রেট খাবার ছাড়া আমাদের পুষ্টি হয় না। তাহলে কার্বোহাইড্রেট তৈরি হলো, আর এর সাথে কি তৈরি হলো? আর এর সাথে তৈরি হলো আরেকটা গ্যাস, তার নাম অক্সিজেন। এবার এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, এটার সাহায্য করতে আরেকটা কাঁচামাল আমাদের লেগেছিল, আমরা মনে আছে আমাদের কে লেগেছিল? সূর্যালোক। তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং জলকে সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং এর সঙ্গে অক্সিজেনও তৈরি করে। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? সালোক সংশ্লেষ। আমি আবার একটু বলছি তোমাদের, দেখো খুব সোজা কিন্তু। সালোক অর্থটা কি? সূর্যের আলোক। আর সংশ্লেষ কথার অর্থ কি? কোনো কিছু তৈরি করা। তাহলে সূর্যের আলোকে উদ্ভিদ কোনো নতুন কিছু সংশ্লেষ করেছিল। আমি আবারও বলছি,
সূর্যের আলোকে উদ্ভিদ একটা তার খাবার তৈরি করেছিল, নতুন খাবার, যার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এই যে প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে স্বভোজী উদ্ভিদ যেই পদ্ধতির মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে তার খাদ্য প্রস্তুত করে, সেই প্রক্রিয়াটার নাম কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তোমাদের যদি বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলতে কি বুঝো, তোমরা কি লিখবে? লিখবে উদ্ভিদ যেই প্রক্রিয়ার সাহায্যে পরিবেশ হতে কার্বন ডাইঅক্সাইড এবং জল নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং সঙ্গে অক্সিজেন তৈরি করে, তাকে আমরা বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে, কেনই বা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হবে, অন্য কোনো ক্ষেত্রে কেন এই প্রক্রিয়াটা হবে না? এখন মনে করো, আজকে আমি তোমাদের প্রথমে যেটা বললাম, একমাত্র উদ্ভিদই আছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আমি পারি না। কেন পারি না? আমার এখন পরিবেশে তো কার্বন ডাইঅক্সাইড প্রচুর আছে, জলও আছে, আমি জল খেয়ে নিলাম, কার্বন ডাইঅক্সাইড আমি নিয়ে নিলাম, যে করে হোক, তাহলে আমি কেন করতে পারবো না? সূর্যালোক তো আছেই। আসলে এখানে উত্তরটা হচ্ছে কি, উদ্ভিদের পাতায় এক বিশেষ ধরনের রঞ্জক কণা বর্তমান, তার নাম হচ্ছে কি? ক্লোরোফিল। তাহলে উদ্ভিদের পাতায় যে বিশেষ ধরনের রঞ্জক বর্তমান, যার নাম ক্লোরোফিল, এই ক্লোরোফিল কণা কিন্তু সূর্যের আলোককে আবদ্ধ করতে পারে। এই জন্য একমাত্র উদ্ভিদই পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করতে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, আপনি তো বললেন উদ্ভিদ কার্বোহাইড্রেট তৈরি করে, কি করে প্রমাণ? ডেফিনেটলি, কেননা বিজ্ঞান তো সবসময় একটা কথাই বলে, বিজ্ঞান বলে প্রমাণ এবং সত্যতা বিচার। এখন আমি তোমাদের কি করে প্রমাণ দেখাবো? আচ্ছা, খুব সহজ। মনে করি আমরা দুটো গাছ নিলাম, দুটো টবের মধ্যে দুটো গাছ নিলাম। একটা গাছকে আমি কি করলাম? একটা গাছকে আমি আলোতে রেখে দিলাম 4 দিন। আরেকটা টব যে আমি নিয়েছিলাম, আরেকটা টবকে আমি অন্ধকারে রেখে দিলাম 4 দিন। তাহলে আমি একই সঙ্গে দুটো গাছকে আলাদা আলাদা করে, একটাকে আমি আলোতে রাখলাম, আরেকটাকে আমি অন্ধকারে রাখলাম 4 দিন করে। 4 দিন পরে যেই গাছটা আমি আলোতে রেখেছিলাম, তার পাতা নিয়ে আমি আয়োডিন টেস্ট করলাম। আমরা কিন্তু আগের ক্লাস 6-এ আমরা পড়েছি আয়োডিন টেস্টের কথা। তাহলে যেই গাছটা সূর্যের আলোতে বেড়েছিল, ওই গাছটার পাতা নিয়ে যখন আমরা আয়োডিন টেস্ট করলাম, আমরা দেখলাম পজিটিভ রেজাল্ট পাচ্ছি। কিন্তু যেই গাছটা আমি অন্ধকারে রেখেছিলাম, তার থেকে যখন আমি আয়োডিন টেস্ট করি, আমি নেগেটিভ রেজাল্ট পাচ্ছি। কেন? আমি জানি কি, আসলে এটাও তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল বা একটা ডেমো দিয়ে তোমাদের দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের জন্য ছোট দুটো দূর্বা ঘাস এনেছি। দেখো, এই যে দূর্বা ঘাসগুলো, এগুলো কিন্তু অন্ধকারে এগুলি বেড়েছিল। এগুলির উপরে পাথর চাপা পড়ায়, ইট চাপা পড়ায় এগুলির গ্রোথ, এগুলির বৃদ্ধি কমে গেছিল এবং সঙ্গে সঙ্গে দেখো এদের গায়ের রং কিন্তু সবুজ না, ফ্যাকাশে হয়ে গেছে। অন্যদিকে আরেকটি দূর্বা ঘাস যে আলোর উপস্থিতিতে বেড়েছিল, তার গায়ের রং কিন্তু সবুজ রয়েছে। আসলে আলোর অনুপস্থিতিতে উদ্ভিদ ক্লোরোফিল অণু তৈরি করতে পারে না। এখন ক্লোরোফিল যদি তৈরি করতে না পারে, তাহলে সূর্যালোককে কে আবদ্ধ করবে? এবার সূর্যালোককে যদি আবদ্ধ না করতে পারে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে সাহায্য নিয়ে খাবার তো তৈরি হবে না। এজন্য আমরা প্রমাণ করলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড এবং জলকে সাহায্য করে উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, যার প্রমাণ আমরা আয়োডিন টেস্টের মাধ্যমে পেয়েছি আমরা। ঠিক তো? এবার প্রশ্ন হচ্ছে, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি ভীষণ গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ। কেন ভীষণ গুরুত্বপূর্ণ? দেখো, আসলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্য উদ্ভিদ যেমন নিজে গ্রহণ করে, সেই খাদ্য কিন্তু আমরাও গ্রহণ করি। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। আজকে সকালে তুমি যে ভাত খেয়েছো, সে ভাতটা কোত্থেকে আসছে? উদ্ভিদ থেকে। ডাল খেয়েছি, উদ্ভিদ থেকে। শাক সবজি খেয়েছি, উদ্ভিদ থেকে।
এবার উদ্ভিদ যদি না বাড়ে তাহলে আমিও তো খেতে পারবো না, তুমিও খেতে পারবে না। তাহলে উদ্ভিদ তো আমার খুব প্রয়োজনীয়। উদ্ভিদ সালোক সংশ্লেষ না করলে উদ্ভিদ নিজেও বাড়বে না এবং আমরাও কিন্তু বাড়তে পারবো না। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপর কিন্তু আমাদের জীবন মরণও কিন্তু নির্ভরশীল। দ্বিতীয় কারণ দেখি, অক্সিজেন। আমরা লিখেছিলাম একটু আগে যে কার্বন ডাইঅক্সাইড, জল এর সাহায্য নিয়ে উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে আর তৈরি করে অক্সিজেন। এই অক্সিজেন কেন প্রয়োজনীয়? আমরা যে শ্বাস নেই এর সময় কিন্তু আমরা অক্সিজেন নিই। এবার উদ্ভিদ যদি এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনই তৈরি না করতে পারে, না করে, তাহলে আমি কি শ্বাস নিতে পারবো? শ্বাস নিতে পারবো না। আমি শ্বাস নিতে না পারলে কিন্তু তাহলে আমার কিন্তু মৃত্যুপ্রায় অবস্থা পরিণত হবে। তাহলে আমি কিন্তু আবার বলছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপরই কিন্তু আমাদের জীবন মরণ নির্ভরশীল। এবং যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সূর্যালোকের উপর নির্ভরশীল, তোমরা দেখেছো সূর্যালোক না থাকার দরুন এই গাছটি একদম ফ্যাকাশে হয়ে গেছে, সে ক্লোরোফিলবিহীন হয়ে গেছে। তাহলে আমরা সূর্যালোক কিন্তু খুব দরকার। তাই এবং সূর্যালোককে বলা হয় সমস্ত শক্তির মূল উৎস। সূর্যালোক হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। আমাদের কিন্তু এটা খুব মাথায় রাখতে হবে। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমাদের এই যে উদ্ভিদের পুষ্টি শুধুমাত্র কি আমাদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই হয় না অন্য কোনো পদ্ধতির মাধ্যমে হয়? সেটা কিন্তু একটা খুব অন্যরকম বিকল্প পদ্ধতিও কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। আমরা যদি দেখি কোনো ঝোপঝাড় গাছ, দেখব এই ঝোপঝাড় গাছের উপর কোনো কোনো সময় কতগুলো সরু সরু লতানো উদ্ভিদ ওরা আশ্রয় করে বড় হয়। এই সমস্ত লতানো উদ্ভিদগুলিকে আমরা বলবো কি? এদের বলা হয় স্বর্ণলতা। এই স্বর্ণলতাগুলিকে আমরা যদি একটু খুব কাছ থেকে দেখি, আমরা দেখব এদের কিন্তু কোনো পাতা নেই এবং এদের গায়ের রং কিন্তু সবুজ না। কেন সবুজ না? কেননা এরা কিন্তু ক্লোরোফিল একদম নেই বললেই হয় এদের। এরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যেহেতু এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা অন্য কোনো গাছের উপর তাদের খাবারের জন্য নির্ভরশীল। তাই স্বর্ণলতার এই যে পুষ্টি, এই ধরনের পুষ্টিকে আমরা বলবো পরজীবীয় পুষ্টি। তাহলে আমরা উদ্ভিদের একটা বিকল্প পুষ্টি আমরা যেটা কোথায় দেখছি? স্বর্ণলতায়। স্বর্ণলতায় উদ্ভিদ কী ধরনের পুষ্টি সম্পন্ন করে? উদ্ভিদ পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে। এছাড়া আরেকটা আমরা জানি, সেটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। সূর্য শিশির, কলসপত্রী, এই সমস্ত উদ্ভিদগুলি হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। তাহলে কি লিখবো আমরা? আমরা সূর্য শিশির বা কলসপত্রী উদ্ভিদের উদাহরণ লিখতে পারি, যারা হচ্ছে কি পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গ কথার অর্থ কি? পোকামাকড়, আর ভুক হচ্ছে যে খায়। তাহলে এই দুটো উদ্ভিদ সাধারণত এরা ইনসেক্ট বা পতঙ্গ খেয়ে নিজেদের শরীরের পুষ্টির যোগান সম্পন্ন করে। তাহলে বিকল্প পুষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়? স্বর্ণলতা, এছাড়া সূর্য শিশির ও কলসপত্রীতে কিন্তু বিকল্প উদ্ভিদের দুটো পুষ্টি, যেটা পরজীবী এবং পতঙ্গভুক, এই তারা দেখা যায়। আমরা তোমাদের এই যে অধ্যায়টা শুরু করার প্রথম দিকে বলেছিলাম যে পুষ্টির ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, এই সমস্ত জিনিসগুলি অত্যাবশ্যকীয়। এবার কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট তো উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পেল, তাই তো? কিন্তু প্রোটিন তো উদ্ভিদের দরকার। প্রোটিন উদ্ভিদ কি করে সংগ্রহ করবে? সেটা একটা বড় প্রশ্ন। এখন প্রোটিন তৈরি করতে কি প্রয়োজন? প্রোটিন তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। প্রোটিন তৈরি করতে উদ্ভিদের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। কিন্তু এই যে পরিমণ্ডলে আমাদের
চারপাশে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি আছে, কিন্তু থাকা সত্ত্বেও এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন কিন্তু গ্রহণযোগ্য না, কেননা ও প্রচণ্ড বিষাক্ত। তাহলে উদ্ভিদ কি করে এই নাইট্রোজেন নেবে? এবং নাইট্রোজেন ছাড়া তো প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করা সম্ভব না। তাহলে কি করা উচিত হবে, কি করবে উদ্ভিদ? আমরা কিন্তু আগের ক্লাসগুলিতে জানি বা জেনেছি আমরা যে পরিবেশের মাটিতে কিছু কিছু অণুজীবী দেখতে পাওয়া যায়, যাদের নাম হচ্ছে কি রাইজোবিয়াম। রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম একটি অণুজীবী বা ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম কি করে? এই রাইজোবিয়াম পরিবেশের যে নাইট্রোজেন আছে তাকে কিন্তু তারা মাটিতে আবদ্ধ করতে পারে। একবার যখন মাটিতে আবদ্ধ হলো তখন তা গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছালো, এবং তখন উদ্ভিদ সেই নাইট্রোজেনকে সংগ্রহ করে এবং নিজের প্রোটিনের যে চাহিদা তা পূরণ করে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কি করে কার্বোহাইড্রেটের যোগান সম্পন্ন করে এবং তার সে প্রোটিনের যোগান সম্পন্ন করে। আমি আবারও বলছি, উদ্ভিদ কিন্তু তার কার্বোহাইড্রেট হোক বা নাইট্রোজেন হোক ঘটিত যে প্রোটিনের চাহিদা সব কিন্তু উদ্ভিদ নিজে সম্পন্ন করতে পারে বলেই উদ্ভিদকে আমরা বলছি স্বভোজী। যেহেতু উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আমাদের কিন্তু এটা বারবার মাথায় রাখতে হবে। এবার অন্য একটি প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদের এই ধরনের যে পরজীবীয় বা পতঙ্গভুক, এছাড়া কিছু কিছু উদ্ভিদ আছে যাদের শরীরে কিন্তু ক্লোরোফিল নেই, তাদের শরীরে ক্লোরোফিল নেই। তোমরা কি কোনো এরকম উদ্ভিদের নাম জানো? আমরা হয়তোবা দেখেছি, আমরা হয়তোবা অনেকে আমরা তার নাম জানি, আমরা চিনি। মাশরুম। মাশরুম হচ্ছে এক ধরনের উদ্ভিদই কিন্তু এই যে মাশরুম, তার শরীরে কিন্তু কোনো রকমের রঞ্জক কণা নেই, তার শরীরে ক্লোরোফিল জাতীয় কোনো রকমের রঞ্জক কণা নেই। তাহলে আমি লিখছি মাশরুম। মাশরুম প্রকৃতপক্ষে হচ্ছে ছত্রাক। এর শরীরে কিন্তু কোনো রকমের রঞ্জক কণা নেই, তাহলে সে হচ্ছে কি ক্লোরোফিল বিহীন। তাহলে এই যে মাশরুম বা ছত্রাক যারা ক্লোরোফিল বিহীন, এরা নিজের খাবার কি করে তৈরি করবে? এদের ক্ষেত্রে কি হয়, এরা বিভিন্ন পচা গলা এ সমস্ত জিনিসের উপর জন্মায় এবং তার থেকে নিজের প্রয়োজনীয় পুষ্টি এরা গ্রহণ করে। এজন্য এদেরকে বলা হয় মৃতজীবী। এরা কিন্তু নিজের পুষ্টি অন্যান্য যে সমস্ত পচা গলা আছে এদের থেকে সম্পন্ন করে বলে এদের আমরা মৃতজীবী বলি। তাহলে উদ্ভিদের মধ্যে যেমন স্বভোজী পুষ্টি দেখা যায়, ঠিক সেরকম পরজীবীয়, পতঙ্গভুক এবং মৃতজীবী পুষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু উদ্ভিদের মধ্যে যদিও শুধুমাত্র স্বভোজীটাই আমাদের মেইন, আমাদের যেহেতু উদ্ভিদ মানেই আমরা ক্লোরোফিলযুক্ত সবুজ পাতাযুক্ত গাছের কথাই আমাদের মাথায় আসে, এই যে বাকিগুলি হচ্ছে তার বিকল্প, তার কিছু ব্যতিক্রমিতার অংশ। আমরা আবার যদি একটু সম্পূর্ণ ব্যাপারটাকে একটু আবার প্রথম থেকে একটু রিভাইন্ড করি, একটু যদি আমরা তাকে আবার একটু ফিরিয়ে পড়াশোনা করি, আমরা কি বলতে পারি? আমরা প্রথমেই লিখব যে উদ্ভিদের যে পুষ্টি, এই পুষ্টি হচ্ছে স্বভোজী, কেননা উদ্ভিদ নিজের পুষ্টি নিজে করতে পারে, উদ্ভিদ নিজের খাবার নিজে বানাতে পারে, তাই উদ্ভিদকে বলা হচ্ছে স্বভোজী। দেন উদ্ভিদ যে পদ্ধতির সাহায্যে নিজের খাবার নিজে বানায় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। আমি আবারও বলছি, আলোকের উপস্থিতিতে যখন কোনো খাদ্য তৈরি হয় তখন তাকে সালোক সংশ্লেষ বলা হয়। উদ্ভিদ এই স্বভোজীরা এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ যে খাবারটা তৈরি করে তার নাম হচ্ছে, তার ধরনটা কি, সে হচ্ছে কার্বোহাইড্রেট।
সেই উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। একমাত্র উদ্ভিদরাই শুধুমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে তার শরীরে ক্লোরোফিল রঞ্জক কণা বর্তমান। এই ক্লোরোফিল রঞ্জক কণার একটি বিশেষ ক্ষমতা বা গুণ বর্তমান। সে কি করে? সে সূর্যালোককে নিজের শরীরে আবদ্ধ করতে পারে, এবং যেহেতু সূর্যালোককে নিজের শরীরে আবদ্ধ করতে পারে এবং সূর্যালোকের উপস্থিতিতেই এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপর অন্যান্য সমস্ত জীব পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তাই সূর্যকে বলা হয় সমস্ত শক্তির মূল উৎস। তাহলে আমরা লিখতে পারি সূর্য যা হচ্ছে মূল উৎস। এবার উদ্ভিদ শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তো তৈরি করে না, এর সঙ্গে উদ্ভিদ অন্যান্য উদ্ভিদের চাহিদা থাকে। যেমন উদ্ভিদের প্রোটিন জাতীয় খাদ্যেরও চাহিদা উদ্ভিদের বর্তমান থাকে। উদ্ভিদ সেই প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা উদ্ভিদ কি করে? উদ্ভিদ বিশেষ ধরনের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে, সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। তখন উদ্ভিদ সেই নাইট্রোজেনকে গ্রহণ করে তার প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা সে পূরণ করে। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ক্লোরোফিল কণা বর্তমান নেই, এবং তাই তারা অন্যান্য উদ্ভিদের উপর বা মৃত কোনো জিনিসের উপর নির্ভরশীল। কীরকম? যেমন আমরা লিখতে পারি কিছু কিছু উদ্ভিদে আমরা দেখেছি তারা কি করে? এরা পরাজীবী মতন বেঁচে থাকে। যেমন হচ্ছে আমাদের স্বর্ণলতা। স্বর্ণলতা কি করে? এরা অন্যান্য উদ্ভিদের উপর জন্মায় এবং অন্যান্য উদ্ভিদ যে সমস্ত খাদ্য তৈরি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, তা সম্পূর্ণরূপে শোষণ করে এবং করে নিজের বৃদ্ধি সম্পাদন করে। এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি, পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা ইনসেক্ট বা পোকামাকড় গ্রহণ করে নিজের নাইট্রোজেনের চাহিদা তারা মূলত পূরণ করে। এদেরকে আমরা বলছি পতঙ্গভুক। আর আমরা কি জানি? আমরা জানি যে কিছু কিছু উদ্ভিদ যেমন ছত্রাক, এরা কি করে? এরা মৃত গলিত পচা জিনিসের উপর জন্মায়, জন্মিয়ে এদের নিজের বৃদ্ধি করে, কারণ এদের শরীরে কোনো মতেই ক্লোরোফিল কণা বর্তমান নেই। এরা কারা? এরা হচ্ছে ছত্রাক, এবং এরা কি করে? এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে মৃতজীবী। এইগুলি হচ্ছে ক্লোরোফিল বিহীন যে সমস্ত উদ্ভিদ যারা বিকল্প পদ্ধতির সাহায্যে নিজেদের পুষ্টি পদ্ধতি সম্পন্ন করে। এবং যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপর কিন্তু আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল, কেননা আমাদের জীবনের সমস্ত চাহিদা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলেই কিন্তু নির্বাহিত হয়। এছাড়া আমরা আরেকটা জিনিস জানলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয় তা আমরা আয়োডিন টেস্টের মাধ্যমে তা আমরা প্রমাণ করতে পারি। আমরা আরও একটা জানলাম যে ক্লোরোফিল কিন্তু সে সূর্যালোকের উপস্থিতি ছাড়া সে সম্পন্ন হতে পারে না। তাহলে আমাদের উদ্ভিদের, সবুজী উদ্ভিদের পুষ্টির এই যে পর্যায়ক্রমটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমি আশা করি তোমরা সবাই এই উদ্ভিদের সবুজী পুষ্টি পদ্ধতির যে বিভিন্ন জিনিসগুলি আজকে আমরা পড়েছি, যে কী করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং কেন ক্লোরোফিলের প্রয়োজন, কেননা ক্লোরোফিলই একমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য আবশ্যকীয় যে সূর্যালোককে নিজের শরীরে আবদ্ধ করতে পারে। এবং এছাড়া কিছু কিছু উদ্ভিদ আছে যারা নাকি পরজীবী, পতঙ্গভুক বা ছত্রাক নামেও পরিচিত। আর উদ্ভিদ তার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে মাটিতে আবদ্ধ নাইট্রোজেনকে শোষণ করে। তাহলে আমাদের উদ্ভিদের পুষ্টির এই জিনিসগুলি আমরা মাথায় রাখবো। আমরা
আশা করব তোমরা বাসায় পড়াশোনা করবে এবং যদি পরবর্তী কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে অবশ্যই জানাবে এবং আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেনগুলো প্রশ্নগুলো তোমাদের আবার উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ভালো করে বাসায় পড়াশোনা করবে তোমরা সবাই কিন্তু।